আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি চলে এসেছি সেই ঢাকা থেকে এই উত্তরবঙ্গের আজকে নওগাঁ জেলার সকল দর্শনীয় স্থানগুলো ঘুরে ঘুরে দেখবো এবং আপনাদেরকে দেখাবো। আর সেই সাথে সম্পূর্ণ একটি ভ্রমণ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তাই বলছি কেউ ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক। ভিউয়ার্স, চলুন প্রথমেই আমরা নওগাঁ জেলার নামকরণ নিয়ে জেনে আসি। নওগাঁ শব্দের উৎপত্তি হচ্ছে নও, যা ফরাসি ভাষায় বলা হয় নতুন, এবং গা শব্দের অর্থ হচ্ছে গ্রাম। এই দুটি শব্দ মিলে হয়েছে নতুন গ্রাম। আর এই নও এবং গা মিলেই হয়েছে নওগাঁ। ভিউয়ার্স, চলুন তাহলে আজকের এই নওগাঁ জেলার ভিডিওটি কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শুরু করি। ওকে, এখন আমরা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে রাত 11:30টার পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনে করে চলে যাব নওগাঁর সান্তাহার রেলওয়ে স্টেশন। সেক্ষেত্রে ভাড়া পড়বে 430 থেকে 1472 টাকার মতো। আর আপনি যদি বাসে ভ্রমণ করতে চান তাহলে হানিফ শ্যামলী, শাহফত আলী সহ বেশ কিছু চেয়ারকোচ বাস পেয়ে যাবেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে 650 থেকে 1200 টাকার মতো। আপনি যদি বাসে আসেন তাহলে আপনাকে নামিয়ে দিবে সরাসরি নওগাঁর বাস স্ট্যান্ডে। আর যদি ট্রেনে আসেন তাহলে ট্রেন থেকে নেমে রেলওয়ে স্টেশন পার হয়ে দেখতে পারবেন অটো বা সিএনজি দাঁড়িয়ে আছে। সিএনজি দিয়ে চলে যাবেন বালুডাঙ্গা বাস স্ট্যান্ডে। সেক্ষেত্রে ভাড়া পড়বে 20 থেকে 30 টাকা। আমরা এখন 20 টাকা ভাড়া দিয়ে চলে যাচ্ছি নওগাঁর বালুডাঙ্গা বাস স্ট্যান্ড। সেখানে গিয়ে নাস্তা সেরে আজকের জার্নিটি শুরু করব। এখন আমরা আছি এই বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আছি। এই যে মামার সাথে এখন একটা মিশুক ভাড়া নিয়েছি মাত্র 50 টাকা। 50 টাকা দিয়ে এখন আমরা চলে যাব নওহাটা থেকে জমিদার বাড়ি এবং কুসুম্বা মসজিদ আরো কয়েকটি স্পট আছে, সেগুলো ঘুরবো এবং আপনাদেরকে দেখাবো। তো চলুন যাওয়া যাক। এই বালুডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে নওহাটা মোড়ে যাওয়ার জন্য আপনারা অটো পেয়ে যাবেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে 15 থেকে 20 টাকা। তো আমাদের হাতে যেহেতু সময় কম, সেক্ষেত্রে আমরা একটি মিশুক 50 টাকা দিয়ে নিয়ে নিলাম। আমরা এখন নওহাটা মোড় থেকে এখন চলে যাচ্ছি বলিহার। আমরা এখন বলিহার জমিদার বাড়িতে ঘুরবো। আর আজকে আমাদের সাথে বরাবরের মতো আছে শাহ আলম ভাই। আমরা বাস স্ট্যান্ড থেকে একটি মিশুকে দিয়ে নওহাটা মোড়ে চলে আসছি। এখান থেকে আমরা একটা ভ্যান নিয়েছি, এই যে দেখুন। আসলে এখানে আসলে এই উত্তরবঙ্গে গ্রামগঞ্জে আসলে অটোতে ঘুরে মজা নাই। আমি সবসময় উত্তরবঙ্গে যদি ঘুরতে আসি তাহলে ভ্যানে করে ঘুরি। ভ্যানে ঘুরতে আমার খুব ভালো লাগে। যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভ্যান দিয়ে ঘুরতে পারেন। ভ্যানে ঘোরার মজাই আলাদা। তো আমরা এখন নওহাটা মোড় থেকে এই মামার সাথে কন্ট্যাক্ট করেছি বলিহার জমিদার বাড়ি দেখার জন্য। তো বলিহার বাস স্ট্যান্ডে আমাদের নামিয়ে দিবে। সেখান থেকে আমরা বলিহার জমিদার বাড়ি দেখার জন্য যাব। আর সেক্ষেত্রে নওহাটা থেকে বলিহার বাস স্ট্যান্ড পর্যন্ত আমাদের দুইজনের ভাড়া পড়ছে 80 টাকা। 80 থেকে 100 টাকার মধ্যে আপনারা ভ্যান দিয়ে বলিহার জমিদার বাড়ি দেখতে যেতে পারবেন। তারপর সেখান থেকে আমরা চলে যাব কুসুম্বা মসজিদ। তো কিভাবে যাবেন একটু পরে দেখতে পাবেন ইনশাল্লাহ। তো আমাদের সাথেই থাকুন। আর দেখুন ভিউয়ার্স, এখানকার জায়গাগুলো, রাস্তাগুলো এত সুন্দর। এই যে দেখুন, দেখুন এখানকার রাস্তাটা কত সুন্দর, কত পরিষ্কার, কোনো ময়লা নেই রাস্তাটা। আমরা ভ্যানওয়ালা মামাকে বলেছিলাম বলিহার বাস স্ট্যান্ডে নামিয়ে দেওয়ার জন্য, কিন্তু মামা আমাদের বলিহার রাজবাড়ির গেটে নিয়ে গেছে সরাসরি। সেম ভাড়াই রেখেছিল।
নওগাঁ জেলা থেকে মাত্র 14 কিলোমিটার দূরে বলিহার ইউনিয়নে প্রাচীন এই বলিহার রাজবাড়িটি অবস্থিত। সম্রাট আওরঙ্গজেব এই বলিহার রাজবাড়িটি তৈরি করেছিলেন, যা বর্তমানে দেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসেবে সুপরিচিত। এই জমিদার বাড়ির সামনে আছে বিশাল আকারের তোরণ এবং ভেতরে আছে নাট মন্দির। বলিহারের জমিদার রাজশাহী বিভাগের নওগাঁ জেলার অন্যতম বিখ্যাত জমিদার ছিলেন। মোগল সম্রাট আওরঙ্গজেবের আমলে নওগাঁর বলিহার এলাকার নৃসিংহ নামে এক জমিদার জায়গির লাভ করেন এবং তিনি এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। এই জমিদার বাড়ির সর্বশেষ রাজা ছিলেন বিমলেন্দু রায়। দেশ বিভাগের সময় বলিহারের রাজা বিমলেন্দু রায় ভারতে চলে যান। এরপর রাজবাড়িটি দেখাশোনা করেন রাজবাড়ির কর্মচারীরা। এখন বর্তমানে আমি আছি নওগাঁ জেলার বলিহার জমিদার বাড়িতে। এই যে আমার পিছনে যে জমিদার বাড়িটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বলিহার জমিদার বাড়ি। পুরাতন একটি জমিদার বাড়ি। এখন এই যে এই সাইডে হচ্ছে এটা মন্দির। এই যে দেখুন, এটা হচ্ছে মন্দির, এখানে পূজা করা হয়। আর ভিতরেও একটু আছে দেখুন, ওই যে ভিতরে ভিতরে যে জায়গাটা, এখন ওই জায়গায় পূজা করা হয় আর কি। তো দেখুন, আসুন ওই জায়গাটা দেখাই আপনাদেরকে। এই যে দেখুন, খুবই সুন্দর, পুরাতন একটি, অনেক পুরাতন একটি ভবন দেখুন। এই যে এখানে ওনারা পূজা করে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় 1971 সালে এবং পরবর্তী সময়ে রাজবাড়ির বিভিন্ন নিদর্শন, দরজা জানালা সহ সব লুট করে নিয়ে যায়। এখন এই জমিদার বাড়িটি প্রায় ধ্বংসের পথে। কথিত আছে মুঘল সম্রাট আকবরের সেনাপতি রাজা মানসিংহ বাংলা বারবুইয়াদের দমন করতে সৈন্য নিয়ে এই বলিহার রাজবাড়িতে আসেন। সৈন্যবাহিনী দীর্ঘ পথ অতিক্রম করার কারণে ক্লান্ত হয়ে পড়েছিল। তাদের বিশ্রামের জন্য এবং সেনাপতি মানসিংহের পাঠানো গুপ্তচরের মাধ্যমে বারবুইয়াদের খবর জানতে এই রাজবাড়িতে যাত্রাবিরতি করেছিলেন। আর সেই সময়ে বরেন্দ্র অঞ্চলে শুষ্ক মৌসুম ছিল। সৈন্যরা বেশি দিন কোনো কাজ না করে বসে থাকলে অলস হয়ে যেতে পারে ভেবে সেনাপতি মানসিংহ সৈন্যবাহিনী দিয়ে এই এলাকায় 330টি দিঘি এবং পুকুর খনন করে। ভিউয়ার্স, এখন আমরা বলিহার রাজবাড়ি থেকে চলে যাব বাবলাতলী বাস স্ট্যান্ড। বাবলাতলী হয়ে চলে যাব একটি অটো দিয়ে বেরিবাদ। বেরিবাদ থেকে একটি ভ্যান বা অটো দিয়ে আবার চলে যাব কুসুম্বা মসজিদ। সেক্ষেত্রে আপনার একত্রে ভাড়া পড়বে বলিহার থেকে কুসুম্বা মসজিদ পর্যন্ত 50 টাকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এই যে এখন যে মসজিদটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে কুসুম্বা মসজিদ। এটা নওগাঁ জেলায় অবস্থিত, নওগাঁর মান্দায় অবস্থিত এই কুসুম্বা মসজিদ। আমরা বলিহার জমিদার বাড়ি ঘোরা শেষ করে চলে এসেছি কুসুম্বা মোড়ে। সেখান থেকে 10 টাকা ভাড়া দিয়ে এই যে কুসুম্বা মসজিদ দেখার জন্য চলে এসেছি। দেখুন, এই যে কুসুম্বা মসজিদের এটা হচ্ছে সামনের দিক। দেখুন, এটা হচ্ছে সামনের। আজকে জুম্মার নামাজ হবে, এই জন্য এখানে ছাউনি দেওয়া হয়েছে। তো চলুন কুসুম্বা মসজিদের সৌন্দর্যগুলো দেখে আসা যাক। বাংলাদেশের নওগাঁ জেলার মান্দা উপজেলার কুসুম্বা গ্রামে এই মসজিদের অবস্থান। মসজিদের প্রবেশদ্বারে বসানো ফলকে মসজিদের নির্মাণকাল লেখা রয়েছে। হিজরি 966 সাল আর ইংরেজি 1558 থেকে 1569 সালে মসজিদটি নির্মাণ করেছেন।
আফগানি শাসনামলের সুর বংশের শেষের দিকে শাসক ছিলেন গিয়াসউদ্দিন বাহাদুর শাহ। তারই শাসনামলে মসজিদটি নির্মাণ করেছিলেন সুলাইমান নামের এক ব্যক্তি। সালে ভূমিকম্পে মসজিদটির 3টি গম্বুজ নষ্ট হয়েছিল। পরে সেগুলো মেরামত করা হয়। মসজিদের দৈর্ঘ্য প্রায় 58 ফুট, প্রস্থ 42 ফুট। 2 সারিতে মোট 6টি গম্বুজ রয়েছে। মসজিদের গায়ে লতাপাতার নকশা আঁকা রয়েছে। এই মসজিদটি অনেক বছরের পুরনো একটি মসজিদ। এই মসজিদটি দেখার জন্য বিভিন্ন জেলা থেকে অনেক মানুষ ছুটে আসে এখানে। ভিউয়ার্স, কুসুম্বা মসজিদ দেখা শেষ করে একটি ভ্যান দিয়ে 15 টাকা ভাড়া দিয়ে চলে যাবেন বেরিবাদ বাস স্ট্যান্ডে। বেরিবাদ বাস স্ট্যান্ড থেকে অটো বা ভ্যান পেয়ে যাবেন গুগুডাঙ্গা যাওয়ার জন্য। অনেক সময় সরাসরি কোনো গাড়ি যায় না, সেক্ষেত্রে আপনারা ছাত্রা বাজার হয়ে গুগুডাঙ্গা যেতে পারবেন। সেক্ষেত্রে ভাড়া পড়বে 100 থেকে 140 টাকা। ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি নওগাঁর সবচেয়ে সুন্দর একটি ভ্রমণ স্পট। সেটা হচ্ছে এই যে গুগুডাঙ্গা তালতলি। এই যে দেখুন, প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার রাস্তা। এদিকে দুই পাশে তাল গাছ দিয়ে ঘেরা। 5000 তাল গাছ এই রাস্তার মধ্যে রোপণ করা হয়েছে। তো চলুন এই রাস্তার পাশে কেন এই গাছগুলো রোপণ করা হয়েছে বা কে রোপণ করেছে এর ইতিহাসগুলো জেনে আসি, আর এখানকার সুন্দর সুন্দর জায়গাগুলো দেখে আসি। চলুন। গুগুডাঙ্গা তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উঁকি মারে আকাশে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তালগাছ কবিতার বাস্তব দৃশ্য খুঁজে পাবেন এই নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় হাজীনগর ইউনিয়নের গুগুডাঙ্গাতে। উনিশশো সালে এই রাস্তার দুই পাশে 2 কিলোমিটার এলাকা জুড়ে তাল বীজ রোপণ করেছিলেন সাধনচন্দ্র মজুমদার। সেই বীজ থেকে এখন অসংখ্য তাল গাছ। সারি সারি এসব গাছের নয়নাভিরাম দৃশ্য দেখলে যে কারো মন ভালো হয়ে যাবে। একটা সময় গ্রাম বাংলার বিভিন্ন সড়কের পাশে দেখা মিলত তাল গাছ, এমনকি অনেক বাড়িতেও দেখা যেত। তবে সেই দৃশ্য এখন আর চোখে পড়ে না। সময়ের সাথে সাথে যেন সব বিলীন হয়ে যাচ্ছে। এই সড়কের দুই পাশে প্রায় 5000 তাল গাছ আছে। 34 বছর আগে রোপণ করা তালের বীজ বর্তমানে রাস্তার দুই পাশে মাথা উঁচু করে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। ভিউয়ার্স, আমরা এখন গুগুডাঙ্গা ভ্রমণ শেষ করে চলে যাব ছাত্রার বাজার। সেক্ষেত্রে অটো ভাড়া পড়বে 25 থেকে 30 টাকা। সেখানে গিয়ে আমরা দুপুরের খাবারটা সেরে তারপরে আবার রওনা দিব মাটির প্রাসাদ দেখার জন্য। এই ছাত্রার বাজার থেকে মহাদেবপুর চলে যাবেন সিএনজিতে, ভাড়া পড়বে 40 টাকা। মহাদেবপুর এসে আবার একটি অটোতে করে চলে যাবেন নওহাটা 13 মাইল। সেক্ষেত্রে ভাড়া পড়বে 20 থেকে 30 টাকা। নওহাটার এই 13 মাইল এসে আবার একটি ভ্যান দিয়ে চলে যাবেন মাটির প্রাসাদ দেখার জন্য। সেক্ষেত্রে ভাড়া পড়বে 20 থেকে 25 টাকা।
নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলায় অবস্থিত এই মাটির বাড়ি। এই মাটির বাড়ি দোতলা তিনতলা হয়ে থাকে, কিন্তু এর মধ্যে ইট বা সিমেন্টের কোনো ব্যবহার নেই। উনিশশো সালে 21 বিঘা জমির উপর মাটির বাড়িটি নির্মাণ করা হয়েছে। তাদের থেকে জানতে পারলাম এই বাড়িটি নির্মাণ করেছেন শমসের আলী মণ্ডল এবং তাহের আলী মণ্ডল। তারা তাদের শখের বশে বাড়িটি নির্মাণ করেছিলেন। বাড়িটি নির্মাণ করতে প্রায় 9 মাস সময় লেগেছিল তাদের, তবে সম্পূর্ণ করতে 1 বছর লেগেছিল। ইট বা সিমেন্টের তৈরি না হবার কারণে বাড়ির দেয়ালগুলো বিশেষভাবে তৈরি করেছেন। একই সাথে মাটির দেয়াল নির্মাণ করা সম্ভব ছিল না, তাই একবার 1 থেকে 1.5 ফুট দেয়াল নির্মাণ করে শুকানোর জন্য কয়েকদিন অপেক্ষা করতে হতো। শুকানোর পরে আবার নির্মাণ কাজ শুরু করত। এভাবেই দোতলা বাড়িটির 20 থেকে 22 ফুট উঁচু দেয়াল নির্মাণ করা হয়েছিল। দেয়ালের স্থায়িত্ব এবং সৌন্দর্য বাড়াতে চুন ও আলকাতরা ব্যবহার করা হয়েছিল। তো আমরা আবারও চলে আসবো 13 মাইল। ভ্যান ভাড়া নেবে 20 টাকা। 13 মাইল থেকে একটি ভ্যানে চড়ে চলে যাবেন হাপানিয়া বাজার। সেক্ষেত্রে আপনার ভ্যান ভাড়া পড়বে 25 থেকে 30 টাকা। হাপানি বাজার থেকে আবার একটি অটো দিয়ে চলে যাবেন দুবলহাটি রাজবাড়ির গেটে। সেক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 30 থেকে 40 টাকা। ভিউয়ার্স, এখন আমি বর্তমানে যেই জায়গাটিতে আছি এটি হচ্ছে দুবলহাটি জমিদার বাড়ি। নওগাঁ থেকে একটু ভিতরেই এই জমিদার বাড়ির অবস্থান। এই জমিদার বাড়িটি খুব পুরনো একটি জমিদার বাড়ি। এই দেখুন, খুবই ধ্বংস অবশেষ গুলো পড়ে আছে, শুধু দেখুন। তো চলুন এই জমিদার বাড়ির ইতিহাস এবং সুন্দর সুন্দর ভিউগুলা দেখে আসি। দুবলহাটি রাজবাড়ি নওগাঁ শহর থেকে মাত্র 6 কিলোমিটার দূরে নওগাঁর ঐতিহ্যবাহী দুবলহাটি রাজবাড়ির অবস্থান। বালুডাঙ্গা থেকে হাপানিয়া হয়ে এই রাজবাড়িতে যাওয়া যায়। রঘুনাথ নামের এক ব্যক্তি এই এলাকায় লবণ ও গুড়ের ব্যবসা করতেন। তিনি খয়রা নদী দিয়ে নৌকায় করে দুবলহাটিতে ব্যবসার জন্য আসতেন। তিনি প্রতি রাতে স্বপ্ন দেখতেন তাকে কে যেন বলছে, তুই যেখানে নৌকা বেঁধেছিস সেখানে জলের নিচে রাজরাজেশ্বরী দেবীর প্রতিমা আছে, সেখান থেকে তুলে এনে স্থাপন কর। রঘুনাথ একদিন ভোরবেলা পানিতে নেমে দেখলেন সত্যি সেখানে রাজরাজেশ্বরীর প্রতিমা আছে। তিনি প্রতিমাটি তুলে নিয়ে মাটির বেদি তৈরি করে প্রতিষ্ঠা করলেন। এরপর তার ব্যবসায় ব্যাপক উন্নতি হতে থাকে। অন্য ঐতিহাসিক মতে জানা যায় দুবলহাটি জমিদার বংশের প্রতিষ্ঠাতা জগতরাম একজন লবণ ব্যবসায়ী। বাণিজ্য উপলক্ষে দুবলহাটির কাছের গ্রামে এসে ব্যবসায় শুরু করেন। ধীরে ধীরে তারা প্রচুর জমির মালিক হন। কথিত আছে এই অঞ্চলে তেমন কোনো ফসল না হওয়াতে জমিদার কই মাছ দিয়ে কর পরিশোধ করতেন।
মাত্র 22 কাহন কই মাছ কর হিসেবে দিতেন তিনি। মোগল দরবারে এই খবর পৌঁছানোর পরে মুর্শিদাবাদ দরবারে ডাকা হয় তাকে। তিনি নবাবকে জানান তিনি যে এলাকায় থাকেন সেখানে শুধু পানি আর পানি, কোনো ফসল হয় না, তবে বড় কই মাছ পাওয়া যায়। তখন থেকে নবাব নির্দেশ দিলেন কর রাজস্ব হিসেবে 22 কাহন কই মাছ প্রদানের জন্য। (1892 সালে জমিদারির জমিদারিত্ব বিলুপ্তি হওয়ার পর রাজা হরনাথ রায় সপরিবারে চলে যান ভারতে। রাজবংশের স্মৃতি রয়ে যায় দুবলহাটি জমিদার বাড়ি। পরবর্তীতে এটি সরকারি সম্পদ হিসেবে প্রত্নতন্ত্র বিভাগ নিজেদের কাছে রেখে দেয়। এখন আর এই রাজবাড়িতে কেউ বসবাস করে না, তবে বসবাস করে একটি পাগল। আর আপনারা এই জমিদার বাড়িতে ঘুরতে আসলে অবশ্যই সতর্কতার সহিত ভবনগুলোতে উঠবেন। ভিউয়ার্স, আজকের এই ভিডিওটি আমার এই পর্যন্তই। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। তার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য একটু দোয়া করবেন, আমি যেন 64 জেলা ভ্রমণ করতে পারি এবং আপনাদের মাঝে প্রেজেন্ট করতে পারি। আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখুন পরবর্তী নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।